বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল ভূখণ্ড, যেখানে গুজব ও মিথ্যা অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন এবং আন্তর্জাতিক চক্রান্ত একই সুতোয় গাঁথা। সম্প্রতি খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের মিথ্যা অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে পাহাড়। তারপর শুরু হয় মিছিল, উত্তেজনা আর গুজব, শেষমেশ গুলি, অগ্নিসংযোগ, প্রাণহানি। কিন্তু তদন্তে দেখা যায় এই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। মেডিকেল রিপোর্টে স্পষ্ট লেখা ছিল শরীরে কোনো আঘাত নেই, ধর্ষণের কোনো আলামতও নেই। অর্থাৎ পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত, যার লক্ষ্য ছিল পাহাড়ে উত্তেজনা ছড়ানো। আসুন দেখে নেওয়া যাক তারা কিভাবে এই ঘটনার পরিকল্পনা করলো এবং কিভাবে পুরো পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চক্রান্ত করলো। ধর্ষণের মিথ্যা ইস্যুকে ব্যবহার করে যুম্ম ছাত্র জনতা নামের একটি সংগঠন। প্রথমে তারা দাবি করে তারা ধর্ষণের বিচার চায়, পরে তার রূপ নেয় পাহাড়ে সেনা হটাও আন্দোলনে। তারা দাবি করে তাদের আন্দোলন রাজনৈতিক নয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাদের নেতৃত্ব, পোস্ট ও স্লোগানে স্পষ্টভাবে ধরা পড়ে তারা একটি সুসংগঠিত চক্রের নিখুঁত পরিকল্পনায় পরিচালিত। এখন প্রশ্ন হলো, কোন সেই চক্র? 6 জন এসেছিল তারা, এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ। কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই। আমি আজকে এদেরকে বলেছিলাম, তারা গত কয়েকদিনে যা যা করলেন আমার মনে হয় না এটা ম্যাচিউরড হইতে হয়েছে। ম্যাচিউরিটির কমতি এখানেই আছে। যুম্ম ছাত্র জনতা আসলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর একটি ছাত্র সংগঠন, যারা দীর্ঘদিন ধরে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী চিন্তা ছড়িয়ে আসছে এবং এই বিশৃঙ্খলায় জড়িত রয়েছে প্রশিক্ষিত ও সংঘবদ্ধ একটি চক্র। 23 সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগের পর থেকে পাহাড়ের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। কিন্তু ঘটনার শুরু কিভাবে হয়েছে? এবার একটু অতীতে ফেরা যাক। 19 সেপ্টেম্বর 2024 খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির অপরাধে মামুন নামের এক যুবক ইউপিডিএফ এর উগ্র সমর্থকদের ইন্ধনে গণপিটুনিতে মারা যান। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে যেই অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তার 1 বছর পূর্তিতে এবার খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করা হয় আরো ভয়ঙ্কর রূপে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তোলা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে 24 সেপ্টেম্বর 2025 ইউপিডিএফ এর দাবিকৃত অভিযুক্ত শয়নশীলকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় আগুন। সেখানে বলা হয় যুম্ম কিশোরীকে 3 জন সেটেলার বাঙালি কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধনের কথা। তারপর শুরু হয় সংগঠিত সহিংসতা। উখ্যানো মারমা, যে বাংলাদেশ মারমা কাউন্সিলের খাগড়াছড়ি জেলা শাখার একজন সাধারণ সম্পাদক, তার পোস্টে বারবার উঠে এসেছে চরমপন্থী স্লোগান, হয় মাতৃভূমি না হয় মৃত্যু, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। কানাডা প্রবাসী ইউপিডিএফ সমর্থক প্রজ্ঞা তাপস চাকমা ওরফে পিটি চাকমা বর্তমানে চাকমা সার্কেল চিফের স্ত্রী ইয়ান ইয়ান একই কায়দায় রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায়। তাদের পোস্ট সরাসরি সেনাবাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রকে অভিযুক্ত করেছে এবং ছড়িয়েছে জাতিগত উত্তেজনা। 25 সেপ্টেম্বর অর্থ দিবস অবরোধ ও উখ্যানো মারমার নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক উখ্যানো মারমাকে ডাকা হলে গুজব ওঠে সেনাবাহিনী উখ্যানো মারমাকে ধরে নিয়ে গেছে এবং সকলের কাছে আহ্বান জানানো হয় সেনাবাহিনীর ক্যাম্পে আক্রমণ করার। পিটি চাকমা স্টেটাস দেয়, ছাত্রনেতা উখ্যানো মারমাকে অতি সত্বর সুস্থ শরীরে মুক্তি না দিলে পুরো পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বলবে। 25 সেপ্টেম্বর বিক্ষোভের পরের দিন 26 সেপ্টেম্বর যুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে ডাকা হয় মহাসমাবেশ। এর আগে ফেসবুকে পিটি চাকমা লাইভে এসে বলেন, সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি,
আপনারা উকেইনু মারমাকে অতি দ্রুত উদ্ধার করুন। আপনারা প্লিজ দয়া করে সবাই যারা এই মুহূর্তে খাগড়াছড়িতে আছেন, আমি বারবার অনুরোধ করছি আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা সেনাবাহিনী ক্যাম্প ঘেরাও করুন, উদ্ধার করুন। আর ইয়ান লেখেন, আইন শৃঙ্খলা বাহিনী উখ্যানু মারমাকে গ্রেফতার করতে যাচ্ছে। এই মিথ্যা পোস্টগুলো মুহূর্তেই ভাইরাল হয়। বাস্তবে উখ্যানু মারমাকে ডেকে আনা হয়েছিল সমঝোতার উদ্দেশ্যে, যাতে সহিংসতা না ঘটে। ২৬ সেপ্টেম্বর ইউপিডিএফ ও পাহাড়ি ছাত্র পরিষদ বা পিসিপির কর্মীরা পথে নামে। গুজব ছড়ায় বাঙালিরা পাহাড়িদের ওপর আক্রমণ করছে, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। ইউপিডিএফ এর প্ররোচনায় উশৃঙ্খল জনতা টহলরত সেনাদের ওপর ইট পাটকেল ছোড়ে। ফলশ্রুতিতে ৩ জন সেনা সদস্য আহত হন। পরের দিন ২৭ সেপ্টেম্বর ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো পাহাড়ে ছড়ায় ভয় আর সহিংসতা। অ্যাম্বুলেন্সে হামলা, রাস্তা অবরোধ, দোকানে অগ্নিসংযোগ। খাগড়াছড়ির পরিস্থিতি এক সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবু ২৮ সেপ্টেম্বর সকালেই অবরোধ ডেকে বসে ইউপিডিএফ। এইবার তাদের টার্গেট গুইমারা। রামসু বাজারে সংঘর্ষ শুরু হয় সকাল 10:30টায়। সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে গেলে বিভিন্ন বাড়ির ছাদ থেকে, উঁচু পাহাড় থেকে গুলি চালায় ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা। টার্গেট ছিল সেনা সদস্য, পুলিশ, বিজিবি, বাঙালি ও পাহাড়ি সবাই। এই সহিংসতায় আহত হন সেনাবাহিনীর প্রায় ১০ জন সদস্য ও এতে ৩ জন পাহাড়ি নিহত হন। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায়নি, বরং ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। সেনাবাহিনীর উপর হামলা ছাড়াও রামগড়ে বিজিবির গাড়ি ভাঙচুর করা হয়। একই সময়ে ইউপিডিএফ এর বহিরাগত দুষ্কৃতকারীরা বাঙালিদের ঘর বাড়িতে আগুন দেয়, লুটপাট চালায় আর নিজেদের পক্ষকে শহীদ বলে প্রচারণা শুরু করে। দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টার পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা কথা মনে রাখো, এই লাইভ থেকে বলছি, এখানে গণতান্ত্রিক ইউপিডিএফরা হচ্ছে সরাসরি আমাদের উপর গুলি করেছে। এই থেকে প্রমাণ মেলে এটি কোনো আকস্মিক দাঙ্গা ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। চলুন আসলে প্রকৃত ঘটনা কি ছিল প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের মুখেই শুনে আসা যাক। বাইরে থেকে এসে মিছিলের অ্যাড করছে। আমরা তো আমাদের রামসু বাজারে অনেকে বড় সদস্যরা আছে, ওরা মানা করছে, তারপরেও ওরা ওদের কথা না শুনে বের হয়েছে, আর এই অবস্থা হয়েছে। আমাদের এলাকা হচ্ছে যে রামসু বাজার, কালকে হচ্ছে যে ১৪৪ ধারা করছিল। তো আমাদের এখান থেকে আমরা হচ্ছে যে রামসু বাজার এলাকা থেকে আমাদের এখান থেকে কেউ যায়নি। যারা আন্দোলন করছে, যারা মিছিলের নামছে, ওরা হচ্ছে যে বাইরে থেকে আসছে, বুঝছেন। আমাদের এই রামসু বাজার থেকে কেউ যায়নি। সবার বক্তব্যে উঠে এসেছে একটাই সত্য, এই সহিংসতা কোনো একক ঘটনার ফল নয়, এটি ছিল একটি সংগঠিত পূর্ব পরিকল্পনা। মূলত ইউপিডিএফ ও তাদের সহযোগীরা চেষ্টা করছিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক মহলে প্রোপাগান্ডা ছড়ানো যায়। কিন্তু কেন হঠাৎ ইউপিডিএফ এর এই চক্রান্ত মাথাচাড়া দিয়ে উঠল? এর নেপথ্যেই বা কে? পর্দার আড়াল থেকে রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে কে পরিচালনা করছে এই ইউপিডিএফ? এবার একটু অতীতে ফেরা যাক। গত ৭ আগস্ট ২০২৪ সালে প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানা যায়, ঠিক তার আগের দিন অর্থাৎ ৬ আগস্ট ২০২৪ তারিখে আয়নাঘর থেকে গুম হওয়া এক ব্যক্তি মুক্তি পান, যার নাম মাইকেল চাকমা। তিনি ইউপিডিএফ এর একজন সক্রিয় সদস্য ও সংগঠক। মূলত তার পরিকল্পনাতেই বর্তমানে পরিচালিত হচ্ছে ইউপিডিএফ এর সকল কর্মকাণ্ড। চলুন এবার মিলিয়ে নেওয়া যাক সন্দেহের তীর কেন মাইকেল চাকমার দিকে যাচ্ছে।
কিছুক্ষণ আগেই বলেছিলাম 19 সেপ্টেম্বর 2024 তারিখে ইউপিডিএফ এর উগ্র সমর্থক কর্তৃক মামুন নামের এক মোটরসাইকেল আরোহীকে নির্মমভাবে হত্যা করা হয়। ঠিক তার 1 বছর পূর্তিতে ধর্ষণের মিথ্যা ইস্যুকে পুঁজি করে পুনরায় নাশকতার চেষ্টা। একটি সশস্ত্র সংগঠন হওয়া সত্ত্বেও নিবন্ধন ব্যতিরেকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক, সবই যেন তার গুম হতে প্রত্যাবর্তনের পর নিখুঁত পরিকল্পনার উদাহরণ। সাধারণ জনগণের কাছে গুমের সহানুভূতিকে কাজে লাগিয়ে অত্যন্ত নিখুঁতভাবে ষড়যন্ত্রের ছক এঁকে চলেছেন এই মাইকেল চাকমা। দেশে বর্তমানে নির্বাচিত কোনো সরকার নেই, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মাইকেল চাকমা ও তার সহযোগীরা তাদের সৃষ্ট সহিংসতাগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন রূপে তুলে ধরেছেন। যেখানে সাধারণ মানুষ শান্তি চায়, সেখানে কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থে পুরো অঞ্চলটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। অন্যদিকে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি কেবল পাহাড়ের ভেতরের ঘটনা, নাকি এর পেছনে আছে একটি আন্তর্জাতিক পরিকল্পনা? চলুন দেখে আসা যাক। পার্বত্য অঞ্চলের পাশে ভারত এবং মিয়ানমার সীমান্ত ঘিরে একটি কৌশলগত করিডোর তৈরি হচ্ছে। এর নাম কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্ট। এই প্রকল্পের মূল লক্ষ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সরাসরি সিতওয়ে বন্দর পর্যন্ত সংযোগ দেওয়া। কিন্তু এই রুটের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে ভারত চায় বাংলাদেশের পাহাড়ি অঞ্চল যেন অস্থিতিশীল থাকে, যাতে বাংলাদেশ নিজের ভেতরেই ব্যস্ত থাকে আর দিল্লি নির্বিঘ্নে সীমান্ত সুরক্ষিত করতে পারে। अगर हमने उस लाइन को ले लिया, वी आर लैंडलॉक्ड। मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक्ड। ये त्रिपुरा से साबरूम से सिर्फ 40 किलोमीटर दूर है, 50 किलोमीटर दूर। अगर वो एरिया हमने ले लिया तो the whole of Northeast, not just Tripura, the whole of Northeast will economically boom. We can trade freely, economic zone to Indonesia, to Malaysia, to Thailand, to Singapore, to Australia. আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফোরামে একইভাবে মিয়ানমারও তার অভ্যন্তরীণ সংকট ঢাকতে রোহিঙ্গা ইস্যু ব্যবহার করছে। আরাকান আর্মি ও কিছু উগ্র সংগঠন এখন পার্বত্য অঞ্চলে প্রভাব বিস্তারে সক্রিয়। বাংলাদেশের ভেতরে তাদের সাথে ইউপিডিএফ ও মারমা সম্প্রদায়ের যোগাযোগ স্থাপিত হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। জাতিসংঘ, প্যারিস ও অন্যান্য দেশে এই ঘটনার নামে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এমনকি আরাকান আর্মি প্রথমবারের মতো বাংলাদেশের বিষয়ে সরাসরি স্টেটমেন্ট দিয়েছে। তাদের ভাষায় বাংলাদেশ প্রথম আক্রমণ করেছে। এই ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায় রোহিঙ্গা, কালাদান প্রকল্প ও পাহাড়ে অস্থিরতা সবই একই ষড়যন্ত্রের অংশ। এখন প্রশ্ন, সমাধান কি? উত্তর একটাই, সংঘাত নয়, সংস্কার। পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এর শান্তি রক্ষা করা মানে জাতীয় নিরাপত্তা রক্ষা করা। আন্তর্জাতিক চক্রান্ত, বিভ্রান্তি আর মিথ্যার মাঝেও আমাদের লক্ষ্য হওয়া উচিত একটাই, পাহাড় যেন কখনো রাজনৈতিক স্বার্থের বলি না হয়। বাংলাদেশের পাহাড়ের শান্তি, বাংলাদেশের নিরাপত্তা। আমরা থাকবো